চাকরির পাঠশালায় অন্য একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। সামনেই রয়েছে হচ্ছে গ্রুপ ডির পরীক্ষা। আর সেই গ্রুপ ডির পরীক্ষার জন্য একটা সবথেকে বড় মানে সাবজেক্ট, সেটা হচ্ছে ম্যাথ। ম্যাথের মধ্যে কি কি আছে না, ম্যাথের মধ্যে আছে হচ্ছে পাটিগণিত, বীজগণিত, ত্রিকোণমিতি, আর হচ্ছে পরিমিতি। এই কটা হচ্ছে ম্যাথের মধ্যে চ্যাপ্টার। তো এই কটা চ্যাপ্টার মানে এই কটা ম্যাথের যে ভাগ রয়েছে তার মধ্যে থেকে যে সমস্ত চ্যাপ্টারগুলো রয়েছে সেই সমস্ত চ্যাপ্টারগুলোকে নিয়েই কিন্তু আমাদের পুরো ম্যাথের যে সিলেবাসটা, সেই সিলেবাসটা। ইতিমধ্যে আমি জানি অনেক ইউটিউব চ্যানেল রয়েছে যেখান থেকে তোমরা এই সমস্ত মানে কি কি সিলেবাস আছে সেগুলো মোটামুটি পেয়ে গেছো। এবার দেখো, চাকরির ক্ষেত্রে কিন্তু ওরকম নির্দিষ্টভাবে কোনো সিলেবাস হয় না। তো সেই কারণে আমি সিলেবাসের দিকে আর যাচ্ছি না। মোটামুটি ম্যাথে মানে ম্যাথের প্রশ্ন ক্র্যাক করতে গেলে এই এই কটা জিনিসের উপরে কিন্তু প্রত্যেকটা জিনিসের উপরেই ফোকাস করতে হবে। আর এই ফোকাস করা থেকে বলছি, ম্যাথ হচ্ছে এমন একটা সাবজেক্ট যে সাবজেক্টে কিন্তু পুরো 100% মার্কস নিয়ে আসা সম্ভব। তো সেই 100% মার্কস যদি নিয়ে আসা যায় ম্যাথ থেকে, তাহলে কিন্তু অনেকটাই এগিয়ে যাওয়া যায়। কেননা গ্রুপ ডির পরীক্ষাতে এখন এই মুহূর্তে যা সিলেবাস চলছে তাতে ম্যাথ, জিকে, সায়েন্স, আর হচ্ছে জিআই বা রিজনিং, আর হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স, এই কটা বিষয়ের উপরেই প্রশ্ন মোটামুটি ভাবে এই মুহূর্তে আসে। তো ম্যাথ এমন একটা সাবজেক্ট যেখানে 100% মার্কস নিয়ে আসা যায়। আর এই 100% মার্কস যদি নিয়ে আসা যায় তাহলে কিন্তু আমরা অনেকটাই এগিয়ে যেতে পারবো। যেটা আমি জিকে বা সায়েন্স বা কারেন্ট অ্যাফেয়ার্স, এই তিনটে সাবজেক্টের মধ্যে কিন্তু আমি যতই পড়ি না কেন, এই জিকে, জিআই আর কারেন্ট, সরি জিআই না, জিকে, সায়েন্স আর কারেন্ট অ্যাফেয়ার্স যতই পড়ি না কেন, এইখান থেকে কিন্তু 100% মার্কস তোলা খুব কঠিন। তাহলে 100% মার্কস কোথা থেকে তোলা যায়? দুটো জায়গা থেকে, একটা হচ্ছে ম্যাথ থেকে, একটা হচ্ছে জিআই থেকে বা রিজনিং থেকে। এই দুটো সাবজেক্ট থেকে কিন্তু 100% মার্কস তোলা সম্ভব। তো যাই হোক, আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না, আজকে শুরু করছি আমরা পাটিগণিতের প্রথম চ্যাপ্টার, সেটা হচ্ছে অ্যাভারেজ বা গড়। অ্যাভারেজ, অ্যাভারেজ মানে কি? অ্যাভারেজ মানে হচ্ছে গড়। দেখো, এইখানে এই চ্যানেলে অন্তত আমি এমন ভিডিও দেওয়ার চেষ্টা করব যেটা একদম যারা প্রথম থেকে শুরু করছে, মানে একদম যারা ইনিশিয়ালে রয়েছে, মানে আমরা মাধ্যমিকের পরে বিভিন্ন মানুষ বা বিভিন্ন স্টুডেন্ট বিভিন্ন স্ট্রিমে যায়, কেউ সায়েন্সে যায়, কেউ আর্টসে যায়, কেউ কমার্সে যায়। তো যারা সায়েন্সে গেছে আমার মনে হয় না তাদের আমার এই ক্লাসগুলো খুব বেনিফিট হবে বা খুব ভালো লাগবে। কেননা তারা, আমি যেগুলো এখন হয়তো করাবো সেগুলো তারা ইতিমধ্যেই জেনে গেছে। কিন্তু আমার মানে ধারণা বা আমার মনে হয় যে যারা আর্টসে বা কমার্সে গেছে তারা এই সমস্ত জিনিসগুলো হয়তো অনেকদিন করেনি। তো তাদের জন্য কিন্তু আমার এই ক্লাসগুলো আমি মানে করার চেষ্টা করছি, যে তাদের এই সমস্ত জিনিসগুলো হয়তো মনে হবে যে হ্যাঁ, এগুলো ঠিক আছে। মানে মেনলি হচ্ছে, যেহেতু যারা আর্টসে যায় তারা অনেকটা ম্যাথের সঙ্গে অনেকটা ডিটাচ থাকে, বা যারা কমার্সে যায় তারাও এই সমস্ত ম্যাথগুলোর সঙ্গে ডিটাচ থাকে। তো সেইখান থেকে দাঁড়িয়ে চাকরির ক্ষেত্রে আবার নতুন করে একদম তৈরি মানে শুরু করতে হয়। তো সেইখানে দাঁড়িয়ে আমি এই ক্লাসগুলো শুরু করছি যাতে তারা আহ, একদম ইনিশিয়াল থেকে শিখতে পারে। সেই কারণে আমি যে সমস্ত কথাগুলো বলবো সেইগুলো হয়তো অনেক, যারা মোটামুটি প্রিপেয়ার্ড হয়ে গেছো তাদের কাছে মনে হবে যে এটা তো গুলো তো খুব ইনিশিয়াল কথাবার্তা বা এগুলো খুব বেসিক কথাবার্তা। কিন্তু যারা একদম নতুন শুরু করছো তাদের জন্য কিন্তু আমার মনে হয় এই সমস্ত জিনিসগুলো মানে বেনিফিট হবে। আচ্ছা, গড়। গড় কাকে বলে? না, ধরা যাক যদি তিনটে মানুষ থাকে, মানে এ একটা মানুষ, বি একটা মানুষ, আর সি একটা মানুষ। তিনটে মানুষ যদি থাকে, আর এর বয়স যদি 5 বছর হয়, বি এর বয়স যদি 6 বছর হয়, সি এর যদি 7 বছর হয়, তাহলে গড় মানে হচ্ছে এই তিনজনের
যে একটা সম্মিলিত বয়সের একটা যে মধ্যস্থ মানে একটা আহ, মোটামুটি বয়স, সেটা হচ্ছে গড়। মানে কিরকম একটু বললে বোঝা যাবে। গড় মানে হচ্ছে এই তিনটাকে যোগ করতে হবে, কত, 5, 6 আর 7, কত হয়, 18। এই তিনজনের বয়সের সমষ্টি হচ্ছে 18। এইবারে যেহেতু তিনজন রয়েছে তাই ডিভাইডেড বাই 3 মানে হচ্ছে 6। মানে তিনজনের সম্মিলিত বয়স হচ্ছে, সরি, তিনজনের বয়সের গড় হচ্ছে 6 বছর। ঠিক আছে। একইভাবে যদি দুজনের ক্ষেত্রে হতো, এটা এ আর এ আর বি এর ক্ষেত্রে হতো, যদি এর বয়স হতো 10 আর বি এর বয়স হতো 20, সেক্ষেত্রে গড় কি হতো, এ প্লাস বি বাই 2 মানে 10 প্লাস 20/2 মানে 30/2 মানে হচ্ছে 15। মানে তার মানে দাঁড়াচ্ছে হচ্ছে জিনিসটা এরকম যে গড় হচ্ছে এমন একটা জিনিস যে কারুর বয়স কম রয়েছে বা কারুর কাছে জিনিস কম রয়েছে, কারুর কাছে জিনিস বেশি রয়েছে, তো যার কাছে জিনিস বেশি রয়েছে সে কিছুটা জিনিস যার কাছে কম রয়েছে তাকে দিয়ে দুজনে সমান সমান ভাবে নিয়ে নিল, সেটাই হচ্ছে গড়। তো এই বিষয়গুলো নিয়েই আমাদের অঙ্ক। এইটা হচ্ছে যেরকম তিনজনের তিনজনের কাছে যেটা রয়েছে বা দুজনের কাছে যেটা রয়েছে সেটা দিয়ে দিয়েছে, আমাকে গড়টা বার করতে হবে। আবার অনেক সময় এরকম হয় যে ওদের তিনজনের গড় বয়স দিয়ে দিয়েছে, ধরো বললো সাপোজ তিনজনের গড় বয়স হচ্ছে 9 বছর। ঠিক আছে। তিনজনের গড় বয়স হচ্ছে 9 বছর, বলে দিল যে তিনজনের মোট বয়সটা কত এটা বার করতে বললো। সেক্ষেত্রে কি করতে হবে, গড় যে বয়সটা রয়েছে তার সঙ্গে যে কজনের গড় বয়স সেটাকে গুণ করে দিলেই আমার বেরিয়ে যাবে হচ্ছে মোট বয়স, মানে হচ্ছে 3×9 = 27। তাহলে তিনজনের মোট বয়স হচ্ছে 27 বছর। কিন্তু এখান থেকে কিন্তু পাওয়া যাবে না যে ওই তিনজনের এক একজনের কত করে বয়স, সেটা কিন্তু পাওয়া সম্ভব না। তিনজনের গড় বয়স আছে, সেক্ষেত্রে আমরা মোট বয়সটা আমরা বার করে নিতে পারি। একই রকম ভাবে যদি বলতো যে দুজনের গড় বয়স সাপোজ 10 বছর, তাহলে দুজনের মোট বয়স কত, এটার সঙ্গে 10-এর সঙ্গে *2 মানে হচ্ছে 20 বছর। দুজনের মোট বয়স হচ্ছে 20 বছর। এবারে মেবি হতে পারে যে এ আর বি দুজন রয়েছে, দুজনের মোট বয়স হচ্ছে 20 বছর, হয়তো দেখা গেল এর বয়স 15 বছর, বি এর বয়স 5 বছর, সেটা মেবি হতেও পারে। তাইলে কার বয়স কত সেটা কিন্তু এইভাবে বেরাবে না, জাস্ট মোট বয়সটা কি হবে সেটা বেরিয়ে যাবে। তাহলে গড় সম্পর্কে এটা হচ্ছে মোটামুটি একটা বেসিক ধারণা যেটা আমি দেওয়ার চেষ্টা করলাম তোমাদেরকে। এইবারে আমরা অঙ্কতে আসছি। দেখো প্রথম অঙ্কতে কি দিয়েছে, বলছে 5টা নাম্বারের গড় হচ্ছে 306.4। প্রথম দুটোর গড় হচ্ছে 431 এবং শেষ দুটির গড় হচ্ছে 214.5। বলছে তাহলে তৃতীয় সংখ্যাটা কত। তাহলে একদম খুব পাতিভাবে আমি বোঝাচ্ছি। আমার একটা, দুটো, তিনটে, চারটে, 5টা সংখ্যা আছে, ঠিক আছে। এই 5টা সংখ্যা সাপোজ এ, বি, সি, ডি, ই, 5টা সংখ্যা আছে। তাহলে বলছে প্রথম দুটোর 5টা নম্বরের গড় হচ্ছে 306, সরি 306.4। তাহলে 5টা নম্বরের গড় যখন 306.4 আছে, তাহলে এই 5টা নম্বরের মোটটা জেনে যাবো। তাহলে 5টা নম্বরের গড় কত, 306.4। তাহলে এটার মোট কত হবে, 306.4 ইন্টু 5 মানে হচ্ছে 2, 15। তাহলে 5টা সংখ্যার মোট হচ্ছে 1532। এটা হচ্ছে 5টা সংখ্যার মোট, মানে এখানে 5টা সংখ্যা যে আছে তার মোট টোটালটা হচ্ছে 1532। এবার কি বলেছে, প্রথম দুটোর গড় হচ্ছে 431। ঠিক আছে। তাহলে প্রথম দুটো মানে এ আর বি এই দুজনের গড় হচ্ছে 431। তাহলে প্রথম দুটোর মোট কত হচ্ছে, প্রথম দুটোর মোট হচ্ছে 431 ইন্টু 2 মানে হচ্ছে 2, 2 6, 4 2 8। এই দুটোর মোট হচ্ছে 862। এই দুটোর মোট হচ্ছে 862। আচ্ছা এবার দেখো শেষ দুটোর গড় হচ্ছে
214.5, মানে এই যে শেষ দুটোর গড় হচ্ছে কত? 214.5। তাহলে লাস্ট দুটোর মোট কত হচ্ছে? 214.5 ইন্টু 2, মানে হচ্ছে 429। শেষ দুটোর হচ্ছে 429। এবার বলেছে তৃতীয় সংখ্যাটা, মানে এই যে সি যে সংখ্যাটা রয়েছে এইটার মান কত। এইবারে দেখো ভালো করে, এই যে এ বি সি ডি ই এর টোটালটা কত? 1532। মানে এই যে টোটালটা, এটা হচ্ছে কত? 1532। এইটা হচ্ছে 862, এটা হচ্ছে 429। তাহলে আমি যদি এই দুটোকে যোগ করে টোটালটা থেকে বাদ দিয়ে দিই, তাহলে আমার সি এর গড় মানে মানটা বেরিয়ে যাবে, ঠিক তো? তাহলে আমি এই দুটোকে যোগ করি, মানে হচ্ছে 462 আর হচ্ছে 862 আর হচ্ছে 429, মানে হচ্ছে 1291। মানে এ প্লাস বি প্লাস ডি প্লাস ই, এটা হচ্ছে 1291। আর এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই, এটা হচ্ছে 1532। তাহলে এবার এই 1532 থেকে 1291-কে যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে আবার সি এর মানটা বেরিয়েছে। কেননা এখানে কে কে আছে দেখো, এখানে এ বি ডি আর ই আছে, আর এখানে এ বি সি ডি আর ই আছে। তাহলে এইটা থেকে এটা বাদ দিলেই আমার শুধুমাত্র সি এর মানটা বেরিয়ে যাবে। তাহলে সি এর মান কত? 1532 থেকে 1291 বাদ দিলে হচ্ছে 241। মানে সি এর মানটা হচ্ছে 241। বোঝা গেল? এটা হচ্ছে আমাদের একদম অ্যাভারেজের, একদম যেটা মানে ইনিশিয়াল যে অঙ্ক, সেই অঙ্ক। চলো নেক্সট অঙ্কতে যাওয়া যাক। আচ্ছা, নেক্সট অঙ্ক বলছে 7টা সংখ্যার মধ্যে প্রথম 4টির গড় হচ্ছে 4 আর শেষ 4টের গড়ও হচ্ছে 4। এবারে বলছে যদি 7টা সংখ্যারই গড় হয় 3, তবে চতুর্থ সংখ্যাটা কত বা ফোর্থ সংখ্যাটা কত। তাহলে দেখি আমি, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা সংখ্যা রয়েছে। তাহলে বলছে 7টা সংখ্যার মধ্যে প্রথম 4টের গড় হচ্ছে 4। মানে এটা ধরো এ বি সি ডি ই এফ জি, এই 7টা সংখ্যা। তাহলে প্রথম 4টে, এই 4টের গড় হচ্ছে 4। তাহলে প্রথম 4টের মোট কত হচ্ছে? 4 ইন্টু 4, মানে হচ্ছে 16। প্রথম 4টের টোটাল হচ্ছে 16। আচ্ছা, এবারে দেখো কি বলেছে, শেষ 4টের গড়ও হচ্ছে 4। মানে এবারে শেষ থেকে হচ্ছে কটা হচ্ছে? 3টে সংখ্যা আছে। তার মানে এই একটা সংখ্যা, এর শেষ 4টের মধ্যে এই একটা সংখ্যা ঢুকে যাচ্ছে। এই 4টে, এরটার গড়ও কত? 4। তাহলে লাস্ট 4 এর মোট কত হচ্ছে? এটাও নিশ্চয়ই 4 ইন্টু 4, মানে হচ্ছে 16 হবে। এটাও 16। ঠিক আছে? তাহলে বলছে যদি 7টা সংখ্যার গড় 3 হয়, এটা 32 না, ঠিক আছে, এটা হচ্ছে 3, এটা হচ্ছে হয়। যদি 7টির গড় 3 হয়, মানে এই টোটাল এই 7টা সংখ্যার গড় হচ্ছে কত? 3। তাহলে টোটাল 7টা সংখ্যার মোট কত হচ্ছে? 3 ইন্টু 7, মানে হচ্ছে 21। তাহলে এই টোটালটা, মানে এই টোটাল 7টা সংখ্যার মোট হচ্ছে কত? 21। তবে চতুর্থ সংখ্যাটা কত? এইবারে দেখো খেলাটা, এই যে চতুর্থ সংখ্যাটা রয়েছে, এইখানে কত আছে? 16 আর 16, মানে 16 16 কত হচ্ছে? 16 প্লাস 16, মানে হচ্ছে 32। এখানে 16 16 32 আছে। কিন্তু আমি আবার জানি যে 7টা সংখ্যার মোট হচ্ছে কত? 21। তাহলে 32 কেন আসলো? 32 আসলো এই কারণে, এইখানে দেখো এই যে ডি যে সংখ্যাটা, এই ডি সংখ্যাটা দু জায়গাতেই ছিল। মানে এই যে 16, এই 16-র মধ্যেও ডি রয়েছে, আবার এদিকে যে 16 রয়েছে, এই 16-র মধ্যেও ডি রয়েছে। তার মানে এই 21 থেকে যদি আমি 32 বাদ দিয়ে দিই, তাহলে আমার ডি বেরিয়ে যাবে।
ডি এর মানটা, কেননা এই যে 21-এর মধ্যে কটা ডি রয়েছে, এই 21 যে সংখ্যাটা রয়েছে, মানে যে টোটাল 7টা সংখ্যার মোট, সেটা হচ্ছে 21, তার মধ্যে কটা ডি রয়েছে, একখানা ডি রয়েছে। কিন্তু এই যে 16 আর 16 যে 32, এর মধ্যে কখানা ডি রয়েছে, দুখানা ডি ঢুকে রয়েছে। তাহলে আমি যদি 32 থেকে 21-কে বাদ দিয়ে দিই, তাহলে রইল 11। মানে এই 11টাই আমার দুবার ঢুকেছিল, সেই কারণেই আমার কি হয়েছিল, এটা 32 হয়েছিল। তাহলে বোঝা গেল। তাহলে আমার ডিটা কত, বা চতুর্থ সংখ্যাটা কত, হচ্ছে 11। এইগুলো হচ্ছে এই টাইপের অঙ্কই কিন্তু মোটামুটি গড়ে আসে। তবে এরপরে অঙ্কগুলো আস্তে আস্তে আরো বেশি টাফ হতে থাকবে। এবার দেখো তার পরবর্তী অঙ্ক, 3 নম্বর অঙ্ক। বলছে 55, 60 এবং 45 জন ছাত্র বিশিষ্ট কোনো ব্যাচের গড় নম্বর হচ্ছে যথাক্রমে 50, 55 আর 60। মানে যে ব্যাচে 55 জন রয়েছে তার গড় নম্বর হচ্ছে 50, যে ব্যাচে 60 জন রয়েছে তার গড় নম্বর হচ্ছে 55, আর যে ব্যাচে 45 জন রয়েছে তার গড় নম্বর হচ্ছে 60। বলছে সমস্ত ছাত্রদের গড় নম্বর কত। তাহলে সমস্ত ছাত্রদের গড় নম্বর বার করতে গেলে আগে কি করতে হবে, সমস্ত ছাত্রদের মোট নম্বরটা বার করতে হবে। তাহলে যে ব্যাচে 55 জন রয়েছে, 55 জন রয়েছে, তাদের মোট নম্বর কত, 55 জনের মোট নম্বর কত, তাহলে হচ্ছে 55 ইন্টু 50, মানে হচ্ছে একটু এই নম্বরটা। আচ্ছা, এবারে 60 জনের মোট নম্বর কত, 60 ইন্টু কত, 55, মানে হচ্ছে এই নম্বরটা 60 জনের ব্যাচের মোট নম্বর। আর এবার হচ্ছে 45 জন ছাত্র বিশিষ্ট ব্যাচের মোট নম্বর কত, তাহলে 45 জনের মোট নম্বর কত, 45 ইন্টু 60, মানে হচ্ছে কত, এই নম্বরটা। তাহলে 55 জনের মোট নম্বর হচ্ছে 2750, 60 জন যে ব্যাচে রয়েছে তার মোট নম্বর হচ্ছে 3300, আর 45 জন যে ব্যাচে রয়েছে তার মোট নম্বর হচ্ছে 2700। তাহলে এখানে টোটাল কত জনের ব্যাচ হচ্ছে, তাহলে টোটাল হচ্ছে 160 জন। 160 জনের মোট নম্বর কত হচ্ছে, 2750, 2750 প্লাস হচ্ছে 3300 প্লাস হচ্ছে 2700, মানে হচ্ছে 0, 5, 7, 8, 9, 10, 7, 1, এইটা 8750। 160 জনের মোট নম্বর হচ্ছে 8750। তাহলে 160 জনের গড় নম্বর কত হবে, 8750-কে দিয়ে আমি যদি 160-কে ভাগ করে দিই তাহলেই বেরিয়ে যাবে, কেননা 160 জনের মোট নম্বর হচ্ছে এইটা। তাহলে গড় নম্বর কত, এটা ভাগ করে দিলেই বেরিয়ে যাবে। কাটলো, তাহলে এটাকে ভাগ যদি করি, এটার কাটাকাটি যাবে না, কি ভাগ করে দেখি, 875 ডিভাইডেড বাই হচ্ছে 16, 54.6, কাটাকাটি করে মানে ভাগ করে বেরাচ্ছে হচ্ছে 54.6। তাহলে মোট নম্বরটা, সরি, গড় নম্বর কত হচ্ছে 54.6। এই টাইপের অঙ্কগুলোই কিন্তু মোটামুটি ভাবে আসে। যদিও সত্যি কথা বলতে আমি অনেক দিন কিরকম কি কোশ্চেনের প্যাটার্ন হয় সেটা আমি দেখিনি। তবে আস্তে আস্তে যদি তোমাদের মনে হয় যে আমার এই ক্লাসগুলো তোমাদের কিছু হলেও সুবিধা হচ্ছে, তাহলে আস্তে আস্তে সেগুলো দেখে আমি অন্য কিছু পরিকল্পনা রয়েছে, যেগুলো বড় বড় যে সমস্ত চ্যানেলগুলো করে সেই টাইপের পরিকল্পনা রয়েছে পরবর্তীতে। যাই হোক, তাহলে এই অঙ্কটা বোঝা গেল কি হলো। এইখানে কিন্তু এই অঙ্কটা একটুখানি টাফের দিকে ঢুকলো, মানে আগের অঙ্কগুলোর থেকে এই অঙ্কটা একটু টাফের দিকে ঢুকলো। কিরকম না, আগে শুধুমাত্র একটা জিনিসকে নিয়ে কথা বলা হচ্ছিল, এইখানে কিন্তু দেখো 3খানা জিনিসকে নিয়ে কথা বলা হলো, প্লাস এই একটা অঙ্কর মধ্যেই অনেক কিছু আমরা কাজ দেখতে পেলাম অ্যাভারেজের উপরে। এবার দেখো পরের অঙ্ক বলছে, রাম পরীক্ষায় বলছে 8টা বিষয়ে গড় 71 নম্বর পেয়েছে, ঠিক আছে, গড়ে, মানে 8টা বিষয় ও গড়ে পেয়েছে হচ্ছে 71 নাম্বার। বলছে অঙ্কে আরো কত বেশি নম্বর পেলে গড় নম্বর 74 হতো, ঠিক আছে। এইবারে তাহলে 8টা বিষয়ে ওর গড় কত, গড় হচ্ছে 71। তাহলে এই একই হবে, 8টা বিষয়ে মোট কত হবে,
কি করতে হবে 71 ইন্টু 8, যেটা এতক্ষণ ধরে আমরা শিখলাম যে গড় থেকে মোট বার করতে গেলে ইন্টু করে দিতে হয়। তাহলে হচ্ছে 8 8 7 56, টোটাল ও নাম্বার পেয়েছে হচ্ছে 568। এইবারে বলছে অঙ্কে অঙ্কে আরো কত বেশি নম্বর পেলে গড় নম্বর 74 হতো। এইবারে অঙ্কে আরো কত বেশি নম্বর, মানে এই অঙ্ক সাবজেক্টটা নিশ্চয়ই 8টা সাবজেক্টের মধ্যেই রয়েছে ওর, ঠিক আছে। অঙ্কেতে একটা তো নাম্বার পেয়েছিলই, যার জন্য ওর মোট নম্বর দাঁড়িয়েছে হচ্ছে এইটা। এখানে ম্যাথে নিশ্চয়ই ও কিছু একটা নাম্বার পেয়েছে, এক্স ওয়াই জেড কিছু একটা নাম্বার পেয়েছে, যার জন্য ওর মোট নাম্বার দাঁড়িয়েছে হচ্ছে এইটা। বলছে আরো কত বেশি নম্বর পেলে গড় নম্বর কত হতো, 74 হতো। তাহলে 8টা বিষয় এবারে এখন কত হতে হবে ওকে গড়, 8টা বিষয়ের গড় এখন কত হতে হবে 74। তাহলে 8টা বিষয়ের এখন মোট কত, মানে নতুন ক্ষেত্রে মোট কত হবে 74 ইন্টু 8, মানে হচ্ছে 592। এখন 8টা বিষয়ের মোট নম্বর হচ্ছে 592। আগে মোট নম্বর কত ছিল 568, এখন হচ্ছে 592। তাহলে আমি বাদ দিয়ে দিই 568, 24। এবারে এই যে 24 নাম্বার যদি ও বেশি পায় তবেই ওর গড়টা কত দাঁড়াচ্ছে 8টা বিষয়ের 74, আমাকে সেটাই বলেছে। এইবার দেখো এখানে হচ্ছে অঙ্কতেই ওরা একটাখানি খেলা খেলেছে, আর কিচ্ছু না। ওরা এই যে অঙ্কে আরো কত বেশি নম্বর এইটা বলে জাস্ট স্টুডেন্টের মাইন্ডটাকে একটুখানি মানে বিগড়ে দেওয়ার চেষ্টা করেছে, যে হট করে কোনো স্টুডেন্ট ভাববে যে অঙ্কে নাম্বার বেশি মানে অঙ্কর তো কোনো এখানে উল্লেখই নেই, তাহলে কি হবে, তাহলে অঙ্কটা অন্যরকম মনে হয়। সেরকম কিচ্ছু না। এই যে 24টা এক্সট্রা হলো, এই 24টা কোন সাবজেক্টে পাবে ও, নিশ্চয়ই ম্যাথেই পেতে হবে। কারণ আমাকে বলে দিয়েছে অঙ্কে আরো কত বেশি নম্বর পেলে ওর গড় নম্বর 74 দাঁড়াবে, তাহলে 24টা নিশ্চয়ই ম্যাথেই পেতে হবে। তাহলে ওর অঙ্কে কত বেশি পেতে হবে 24, এটাই আমার অ্যান্সার। ঠিক আছে, জিনিসগুলো খুব মানে সহজ, কিন্তু একটুখানি ঘুরিয়ে ঘাড়িয়ে চাকরির ক্ষেত্রে পরীক্ষাগুলো, চাকরির ক্ষেত্রে প্রশ্নগুলো একটু ঘুরিয়ে ঘাড়িয়েই দেয়। কেন দেয় ঘুরিয়ে ঘাড়িয়ে, তার কারণ একটাই, যে প্রচুর মানুষ চাকরির জন্য ফর্ম ফিল আপ করে, তো ঘুরিয়ে যদি না দেওয়া হয় সেই ক্ষেত্রে কি হবে, খুব অ্যাকচুয়ালি আমাদের যে চাকরির পরীক্ষা যে সমস্ত প্রশ্ন আসে সেই সবই প্রশ্ন কিন্তু কোনো একটা মানুষকে যদি দেওয়া হয় সে কিন্তু আরামসে করে দিতে পারবে। কিন্তু মেন ফ্যাক্টরটা হচ্ছে আমাদের টাইমটা, টাইমটা একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। এই যে এই সমস্ত যে অঙ্কগুলো না, এইগুলো আমি এত বড় করে করছি তার একটাই কারণ, সেটা হচ্ছে আমি বললাম আমি একদম ইনিশিয়াল থেকে শুরু করার চেষ্টা করছি। কিন্তু এই অঙ্কগুলো অ্যাকচুয়ালি এত টাইম নেওয়ার কোনো কারণ নাই, বা এত টাইম নেওয়া যাবে না। এই অঙ্কগুলোকে প্র্যাকটিস করতে 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 একটা এমন জায়গায় যেতে হবে যখন এই প্রত্যেকটা অঙ্ক, এই এক একটা অঙ্ক আমার করতে খুব বেশি হলে ওই 50 মানে 40 থেকে 50 সেকেন্ড লাগবে খুব বেশি হলে, তার বেশি নেওয়া সম্ভব না। ঠিক আছে, তো প্র্যাকটিস হচ্ছে এই কারণে খুব জরুরি। কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে প্র্যাকটিসটা প্রচন্ড জরুরি। প্র্যাকটিস করলে কিন্তু সবকিছুই সম্ভব। আর ম্যাথ হচ্ছে এমন একটা সাবজেক্ট যে সাবজেক্টে কিন্তু দাঁড়িয়ে তোমরা একটা স্কোরিং মার্কস নিয়ে আসতে পারবে। এই সাবজেক্টে যদি তোমরা ভালো করো তাহলে কিন্তু তোমরা অনেকটাই এগিয়ে যাবে। যারা ম্যাথে ভালো বা জিআইতে ভালো না, তারা এই মুহূর্তে যেরকম টাইপের মানে প্রশ্ন প্যাটার্ন চলছে, তাতে করে ম্যাথে যারা ভালো বা জিআইতে যারা ভালো, সায়েন্সে যারা ভালো, তারা কিন্তু অনেকটাই এগিয়ে যাচ্ছে। সায়েন্সটা যদিও আমি জিকের মধ্যেই ধরছি, বাট তবুও সায়েন্সটা কিছুটা যদি ভালো করে সায়েন্সের পিছনে লেবার দেওয়া যায় তাহলে কিন্তু সায়েন্সটাও একটা সেই রকম জায়গায় মানে একদম মুখস্থ বিদ্যা ছাড়া কিছু কিছু জিনিস আছে যেগুলো মুখস্থ বিদ্যা ছাড়াও কিন্তু হয়, তো সেইগুলো ভুল হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক কমে যায়। যাই হোক, আর কথা আবার বেশি বাড়াচ্ছি না, এই অঙ্কটা বোঝা গেল। আচ্ছা, এইটা যেহেতু অনলাইনে হচ্ছে, জানি না তোমরা কতটা কি বুঝতে পারছো কি না বুঝতে পারছো, বা আমার পড়ানোর প্যাটার্নটা তোমাদের কেমন লাগছে আমি জানি না। তো যদি বুঝতে না পারো সেটা কমেন্ট সেকশনে জানিও, অবশ্যই পরবর্তী ক্লাসে সেইগুলোকে আমি ক্লিয়ার করার চেষ্টা করব। আর পড়ানোর প্যাটার্নটা কেমন লাগছে সেটাও যদি বলো, তাহলে আমি নিজেকে আরো মানে আপগ্রেড করতে পারবো। যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ এইভাবে করলে মনে হয় ভালো হতো, বা আমার এই জিনিসটা ঠিক পছন্দ হচ্ছে না, সেই ক্ষেত্রে কিন্তু নিজেকে আপগ্রেড করতে পারবো। যাই হোক, পরের অঙ্কতে আসছি। এবার দেখো পরের অঙ্ক কিছুটা একই রকম। বলছে একটা ক্লাসে
150 জন ছাত্রছাত্রীর গড় ওজন হচ্ছে 60 কেজি, 50 জন ছাত্রের গড় ওজন 70 কেজি, বাকি 100 জন ছাত্রীর গড় ওজন কত? ঠিক আছে, মানে টোটাল 150 জন ছাত্রছাত্রীর গড় ওজন বলে দিয়েছে হচ্ছে 60 কেজি। তাহলে 150 জনের মোট ওজন কত হবে? 150 ইন্টু 60 মানে হচ্ছে 9000 কেজি। ঠিক আছে, 150 জনের মোট ওজন হচ্ছে 9000 কেজি। এবারে বলেছে 50 জন ছাত্রের গড় ওজন হচ্ছে 70 কেজি। তাহলে 50 জন ছাত্রের মোট ওজন কত? 50 ইন্টু 70 মানে হচ্ছে 3500 কেজি। এটা হচ্ছে 50 জন ছাত্রের মোট ওজন। তাহলে 9000 কেজি থেকে 3500 কেজি বাদ দিলে কত হয়? 005 5500 কেজি। এই 5500 কেজিটা কতজন ছাত্রীর ওয়েট? না, 100 জন, কারণ 50 জন ছাত্রের ওয়েট হয়ে গেছে। আর কতজন রয়েছে? 100 জন। 100 জন কে রয়েছে? ছাত্রী রয়েছে। এই 100 জন ছাত্রীর ওয়েট কত টোটাল? হচ্ছে 5500 কেজি। এটা টোটাল ওয়েট 100 জন ছাত্রীর। তাহলে 100 জন ছাত্রীর গড় ওয়েট কত হবে? গড় ওয়েট কত হবে? 5500 ডিভাইডেড বাই 100 মানে হচ্ছে 55 কেজি। তাহলে তাহলে এখানে কি চেয়েছিল আমাকে উত্তরটা? বাকি 100 জন ছাত্রীর গড় ওজন কত? তাহলে বাকি 100 জন ছাত্রীর গড় ওজন কত? 55 কেজি। একদম সিম্পল অঙ্ক এটা। মোটামুটি যখন অঙ্কগুলো হয়ে যাবে না পড়া, তখন কিন্তু মনে হবে যে অঙ্কগুলো বেশ সিম্পল। এবার দেখো পরের অঙ্ক কি বলছে। বলছে একটা ছাত্রের 10টি পরীক্ষার নম্বরের গড় হচ্ছে 80। মানে 10খানা পরীক্ষা দিয়েছে ও, সেই 10টা পরীক্ষায় বা 10টা সাবজেক্ট যাই হোক না কেন, তার নম্বরের গড় হচ্ছে 80। ঠিক আছে, এইবারে এই অঙ্কটা একটুখানি না একটু মানে কঠিনের দিকে যাচ্ছে আস্তে আস্তে। এবার বলছে সর্বোচ্চ এবং সর্বনিম্ন নম্বর না ধরলে গড় হয় হচ্ছে 81। ঠিক আছে, তাহলে প্রথমে আমি আসি। 10টা এক্সামের মোট হচ্ছে কত? গড় ছিল হচ্ছে 80, তাহলে মোট কত হবে? 80 ইন্টু 10 মানে হচ্ছে 800। 800 নম্বর পেয়েছে ও 10টা এক্সামে। আচ্ছা, এবারে সর্বোচ্চ আর সর্বনিম্ন নাম্বার না ধরলে গড় হয় হচ্ছে কত? 81। মানে সর্বোচ্চ নাম্বার এটা ধরছি, সর্বনিম্ন এটা, যাই হোক। তাহলে আমার 10টা থেকে যখন সর্বোচ্চ আর সর্বনিম্ন এই দুটো বাদ চলে যাবে, তাহলে এখন কটা এক্সাম হচ্ছে? 8খানা এক্সাম হচ্ছে। তাহলে 8টা এক্সামের এখন মোট কত হচ্ছে? 81। 81 ইন্টু কত? 8 মানে হচ্ছে 64, 648। এইটা এখন হচ্ছে ওর মোট নম্বর। যখন সর্বোচ্চ আর সর্বনিম্ন নাম্বারটা ছিল তখন ওর মোট নম্বর ছিল হচ্ছে 800। এখন সর্বোচ্চ আর সর্বনিম্ন নাম্বারটা নাই, এখন ওর মোট কত হয়েছে? 648। তাহলে আমি এখান থেকে পেয়ে যাব না যে সর্বোচ্চ নাম্বার কোনটা আর সর্বনিম্ন নাম্বার কোনটা, কেননা এইখানে যে 8টা সাবজেক্ট এখানে ছিল সেই 8টা সাবজেক্টই রয়েছে, প্লাস এখানে কে কে রয়েছে? সর্বোচ্চ আর সর্বনিম্ন এই দুজন রয়েছে। আর এখানে কে রয়েছে? শুধুমাত্র ওই 8টা নাম্বার রয়েছে, সরি 8টা সাবজেক্ট রয়েছে, আর সর্বোচ্চ আর সর্বনিম্ন এখানে নাই। তাহলে আমি এইটা থেকে যদি এটাকে এটা থেকে যদি এটাকে বাদ দিয়ে দিই, তাহলে আমার সর্বোচ্চ আর সর্বনিম্ন নাম্বারটা আমি পেয়ে যাবো। তাহলে বাদ দিই, 2 5 7 8 152। তাহলে আমার সর্বোচ্চ নাম্বার প্লাস সর্বনিম্ন নাম্বার হচ্ছে কত? 152। এবার আমাকে কি বলেছে? যদি সর্বোচ্চ নাম্বার 92 হয় তাহলে সর্বনিম্ন নাম্বার কত? তাহলে সর্বোচ্চ নাম্বারটা আমি জানি 92। তাহলে এটা থেকে আমি 92 বাদ দিয়ে দিই। তাহলে সর্বনিম্ন নাম্বার কত? 60। মানে ওই ছেলেটা সর্বনিম্ন নাম্বার পায় হচ্ছে 60। ঠিক আছে, দেখো এরপরের অঙ্ক। বলছে 6টা সংখ্যার মধ্যে
প্রথম পাঁচটার গড় হচ্ছে 36 এবং শেষ পাঁচটার গড় হচ্ছে 33। বলছে তাহলে প্রথম আর শেষ সংখ্যার অন্তর্গত। অঙ্কগুলো অ্যাকচুয়ালি ছবি এঁকে এঁকে করলে বুঝতে সুবিধা হয়, আর কিছু না। তাহলে দেখো এ কটা সংখ্যা আছে? 6টা। বি সি ডি ই এফ। বলছে প্রথম পাঁচটার গড় হচ্ছে 36, মানে এ থেকে ই এর গড় হচ্ছে 36, মানে এর মোট কত হবে? প্রথম পাঁচটা আর গড় হচ্ছে 36, তাহলে মোট বার করতে গেলে আমাকে ইন্টু 36 করতে হবে, মানে হচ্ছে 180। প্রথম পাঁচটার মোট হচ্ছে 180। এবারে বলেছে এবং শেষ পাঁচটার গড় হচ্ছে 33। এবার শেষ পাঁচটা মানে এই কটা বি সি ডি ই এফ, এর গড় হচ্ছে কত? 33। তাহলে মোট হচ্ছে কত? 5 ইন্টু 33, মানে হচ্ছে 165। ঠিক আছে, এবার বলেছে প্রথম আর শেষ সংখ্যা মানে এ আর এফ, মানে আমাকে কি চেয়েছে? এ মাইনাস এফ, আমাকে এইটা বার করতে হবে। ঠিক আছে, প্রথম আর শেষ সংখ্যার অন্তর্গত। এইবার ভালো করে দেখো, এই বি থেকে ই, এইটা আমার এই যে 165-র মধ্যেও বি সি ডি ই ঢুকে রয়েছে, আবার 180-র মধ্যেও বি সি ডি ই ঢুকে রয়েছে, মানে আমাকে এ মাইনাস এফ করতে গেলে আমাকে কি করতে হবে? একদম মানে একদম খুব পাতি হয়ে বলছি, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই, এর সঙ্গে যদি আমি বি প্লাস সি প্লাস ডি প্লাস ই প্লাস এফ, এটাকে যদি আমি বিয়োগ করে দিই, বিয়োগ করলে কি হয়? আমরা ছোটবেলায় শিখেছিলাম অপনয়ন পদ্ধতিতে, সেই বিয়োগ সব নিচের সংখ্যাগুলো কি হয়ে যায়, মানে নিচের চিহ্নগুলো সব বিয়োগ হয়ে যায়, যেহেতু বিয়োগ করছি। তাহলে এইটা যদি বিয়োগ করি তাহলে আমার এগুলো সব কেটে যাচ্ছে না? কেটে কে কে থাকছে? এ মাইনাস এফ থাকছে, মানে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই থেকে যদি বি প্লাস সি প্লাস ডি প্লাস ই প্লাস এফ কে যদি আমি বিয়োগ করে দিই তাহলে এ মাইনাস এফ থাকছে। তাহলে এই যে এ বি সি ডি ই এর মোট হচ্ছে কত? 180। আবার বি সি ডি ই এফ এর মোট হচ্ছে কত? 165। এগুলোও মোট। তাহলে 180 থেকে 165-কে বাদ দিলে আমার বেরাবে এ মাইনাস এফটা, তাহলে কত হচ্ছে? 5 7 8 15। তাহলে এ মাইনাস এফ এটা হচ্ছে কত? 15। ক্লিয়ার হলো মোটামুটি? যদি না ক্লিয়ার হয়, আমি তো বুঝতে পারছি না তোমাদের কার ক্লিয়ার হচ্ছে কার হচ্ছে না। যদি না ক্লিয়ার হয় কাইন্ডলি তোমরা কমেন্ট সেকশনে জানিও, অবশ্যই পরের ক্লাসে আমি ক্লিয়ার করার চেষ্টা করব। যাই হোক, আজকে নতুন ক্লাস ছিল, আজকে মোটামুটি 7খানা অঙ্ক হলো। আজকের ক্লাসটা আর বড় করছি না বেশি, আজকে এই অবধি রাখছি। আর দুটো ক্লাস নেব আমি অ্যাভারেজটাকে শেষ করতে, আর দুটো ক্লাসের মধ্যে অ্যাভারেজ চ্যাপ্টারটা পুরোটাই শেষ হয়ে যাবে। আর সাবস্ক্রাইবার সংখ্যা দেখেই বুঝতে পারছো এটা একদম নতুন চ্যানেল। মেনলি যে কটা সাবস্ক্রাইবার রয়েছে সেইগুলোও কিন্তু এদিক ওদিক থেকে এসছে, কেননা এর আগে আমি অনেক কিছু করার চেষ্টা করেছিলাম, সেখান থেকে এসছে। তো পরবর্তীতে আমি চিন্তা করলাম যে অনেক মানে ভালো ভালো হিন্দি চ্যানেল রয়েছে, যে চ্যানেলগুলো ফলো করে কিন্তু প্রচুর ছেলে মেয়ে ভালো ভালো জায়গায় এই মুহূর্তে রয়েছে। বাট আমাদের বাংলা চ্যানেল খুব কমই রয়েছে যে চ্যানেলগুলো মানে একদম ইনিশিয়াল থেকে করায়। বাংলা চ্যানেলও ভালো রয়েছে যারা খুব হাইফাই জায়গায় এতদিনে চলে গেছে, কিন্তু একদম ইনিশিয়াল থেকে করানো চ্যানেল কিন্তু খুব কম রয়েছে। আর সেই কথাটা চিন্তা করে আমার মনে হলো যে ইনিশিয়াল থেকে করানোর মতো একটা চ্যানেল যদি আমাদের বাংলায় থাকে তাহলে হয়তো আমাদের যে সমস্ত বাঙালি ছেলেরা রয়েছে তারা কিন্তু ভালোই অ্যাডভান্টেজ হয়তো পাবে। জানি না আমি কতদূর করতে পারবো বা আমার পড়ানো তোমাদের কেমন লাগবে। পরবর্তীতে এই চ্যানেলে নতুন নতুন আরো কাউকে যোগ করার ইচ্ছা আছে, বাট সেটা চ্যানেলটা কতটা গ্রো করছে, তোমরা কতটা ভালোবাসা দিচ্ছ বা তোমাদের কতটা আমাদের পড়ানোটা ভালো লাগছে তার উপরেই নির্ভর করবে। যাই হোক, বেশি কথা বাড়াচ্ছি না। ঘটনা হচ্ছে সামনে পরীক্ষা রয়েছে, আর এই পরীক্ষা কিন্তু কন্টিনিউই কিছু না কিছু পরীক্ষা বেরায়, ডাব্লিউবিসিএস হোক, পিএসসি ক্লার্ক হোক, বা রেল হোক, কিছু না কিছু পরীক্ষা কিন্তু কনস্ট্যান্টলি বেরাতে থাকে। রেলের বিভিন্ন জিনিস কন্টিনিউ বেরাতে থাকে, আর আশা করছি পরবর্তীতে এরকম আরো বেরাতে থাকবে। তো সেই সমস্তগুলো কভার আমরা আশা করছি আস্তে আস্তে এই চ্যানেলে আরো করতে পারবো। যাই হোক, যদি আমার এই ভিডিওটা তোমাদের একটুকুনিও উপকৃত করে বা তোমাদের একটুকুও মনে হয় যে হ্যাঁ ভিডিওটা দেখে তোমাদের কিছু অন্তত বেনিফিট হয়েছে, তাহলে আমাদের পাশে থেকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।
আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ক্লাসে।